মনোযোগ দাও। মূলত আমাদের আজকে তোমাদের যে যে স্কুলে পড়ো সেই অনুযায়ী অ্যাজ ইউ লাইক ইট করালে আমাদের 11 এর সিলেবাসটা শেষ হবে। প্রথমত এটা আমরা জানি, যেমন আমরা আগেও পড়েছিলাম র্যাপিড রিডার শেক্সপিয়ারের। এবার কিন্তু বইটার নাম দিয়ে, আগে বইটার নাম ছিল র্যাপিড রিডার, এবার দিয়েছে স্পেকট্রাম বলে নাম দিয়েছে। র্যাপিড রিডার অ্যান্ড এ বুক অন ইএসপি, ইংলিশ ফর স্পেসিফিক পারপাস, মানে রাইটিং এর যেটা ব্যাপার সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এর ক্ষেত্রে এই জায়গাটা কাজে লাগবে। তো আমাদের আজকের গল্পটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা একটা অন্যতম নাটক অ্যাজ ইউ লাইক ইট। এই নাটকের গদ্য রূপ বা সিনপসিস। এই নাটকটা আসলে এক ধরনের প্যাস্টোরাল কমেডি। প্যাস্টোরাল কমেডি বিষয়টা কি? যে কমেডির মধ্যে, দেখো কমেডি মানে তার মধ্যে একটা হিউমারাস এলিমেন্ট থাকবে, হাস্য রসাত্মক বোধ থাকবে। তার মানে আমি যখন গল্পটা তোমাদেরকে বলবো তখন তোমাদের মধ্যে হাসির উদ্রেক হবে। এবং এই গল্পটার মধ্যে একটা কান্ট্রি সাইড বা গ্রাম্য জীবন বা কোনো বন্য জীবন এর আমরা দৃশ্য দেখতে পাবো। সেজন্য এটা এক ধরনের প্যাস্টোরাল কমেডি। আবার অন্যদিকে এটাকে বলা হয় রোমান্টিক কমেডি। অ্যাজ আ পয়েন্ট অফ ভিউ, এক্সাম পয়েন্ট অফ ভিউ আমি তোমাদেরকে তথ্য দিব। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর বাইরে কোনো কিছু বলবো না আজকের ক্লাসে। রোমান্টিক কমেডি মানে হচ্ছে এই গল্পের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে। যাদেরকে নিয়ে এই গল্পটার মধ্যে কনফ্লিক্ট তৈরি হবে, তাদের পরবর্তীতে গল্পের শেষে এসে, ক্লাইম্যাক্সে এসে তাদের মিলন হবে। কমেডি মানে বিয়োগান্তক, অর্থাৎ শেষে প্রেম ভালোবাসার মিলন ঘটবে। এই গল্পটার যে সেটিং সেটা হচ্ছে ফ্রান্স নামক দেশটা যখন ডিউকডম বা বিভিন্ন রকম প্রভিন্সে বিভক্ত ছিল। ডিউকডম মানে ডিউকরা শাসন করত যে সময়টাতে ফ্রান্সকে, বা ফ্রান্স বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন রাজ্যে বিভক্ত হয়েছিল, সেই সময় কার গল্প হচ্ছে এই অ্যাজ ইউ লাইক ইট। এই গল্পের মধ্যে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র দেখতে পাবো, যে চরিত্রটা তোমাদের প্রথম পেজে আমি যে মাইন্ড ম্যাপ দিয়েছি সেখানে দেওয়া আছে। যেমন আমরা এর আগের নাটকগুলোকে, যার গল্পরূপ আমাদের টেক্সটে আছে, সিলেবাসে আছে, আমরা যেমন গল্প লাইন বাই লাইন না পড়ে আমরা যেমন পেরেছি, বা আমরা যেমন তোমাদেরকে মাইন্ড ম্যাপ করে দিয়েছি, আজকের অ্যাজ ইউ লাইক ইট আমরা গল্পের লাইন বাই লাইন আমরা পড়বো না, আমরা জাস্ট ইনফরমেটিভ ওয়েতে পড়বো, যাতে একটা ক্লাস করার পরে কোন রকম কোশ্চেন আমার না আটকায়। আমরা দেখতে পাবো এই গল্পে একজন ইউজার পার আছে, বা এটাকে আজার পার এরকমও বলা হয়। এর বাংলা হচ্ছে জবরদখলকারী, যে কোনো কিছুকে জমি জায়গা বা বিভিন্ন বিষয়গুলোকে যারা জবরদখল করে থাকে। এটা ছিল ডিউক ফ্রেডেরিক। এই ডিউক ফ্রেডেরিক হচ্ছে একজন ডিউক মানে রাজা আমরা ধরতে পারি। এর একজন ভাই ছিল, এর ভাইয়ের নাম হচ্ছে লফুল ডিউক। বয়সে বড় ছিল বলে একে অনেক সময় ওল্ড ডিউকও বলা হয়, মানে ওল্ড ডিউক বা লফুল ডিউক মানে আইন সম্মত রাজা। লফুল ডিউকের একটা মেয়ে ছিল, সেই মেয়েটার নাম হচ্ছে রোজালিন্ড। আমাদের গল্পের নায়িকা রোজা ডার্লিং। হ্যালো, এখানে ডিউক ফ্রেডরিকের একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে সিলিয়া। গল্পের আর একজন নায়িকা, যেটা আমাদের সাইড নায়িকা। এবার এই রোজালিন্ড আর সিলিয়া, এরা দুজন ছিল কি কাজিন ছিল, কারণ এরা দুজন ভাই, আপন ভাই। ডিউক ফ্রেডেরিক এবং লফুল ডিউক দুজন আপন ভাই। এখান থেকে প্রশ্ন হবেই, সেজন্য এই জায়গাটা আগে বলছি, তারপরে গল্পের মধ্যে প্রবেশ করব। এবং এই ডিউক ফ্রেডেরিকের মেয়ের নাম ছিল সিলিয়া, আর লফুল ডিউকের মেয়ের নাম ছিল রোজালিন। গল্পের প্রধান
চরিত্র এবং গল্পের নায়িকা, মানে আমাদের হিরোইন সুচিত্রা সেন। এবার আমরা দেখতে পাবো যে এই রোজালিন্ড ছিল লেডি লাভ। কার লেডি লাভ ছিল? আমাদের নায়ক, তার নাম হচ্ছে অরল্যান্ডো। এবং এই সিলিয়াও ছিল একজনের লেডি লাভ। সিলিয়া কার লেডি লাভ ছিল? অলিভার। এ কিন্তু নায়ক নয়, এ কিন্তু অ্যাকচুয়ালি খলনায়ক, গল্পের শেষে গিয়ে নায়ক হবে। এই অলিভার এবং অরল্যান্ডো এরা দুজনই ছিল স্যার রোল্যান্ড ডি বয়েজ এদের সান ছিল। স্যার রোল্যান্ড ডি বয়েজের সান ছিল। দেখো এখানে হচ্ছে অলিভার ছিল বড় ছেলে, অরল্যান্ডো ছিল ছোট ছেলে। এদের আর একটা ছেলে ছিল মেজো ছেলে যার নাম হচ্ছে জ্যাক্স। কিন্তু এই জ্যাক্সের গল্প তোমাদের 11 পাঠ্যে দেওয়া নাই জ্যাক্স সম্পর্কে। আমরা দেখতে পাবো যে এই রোজালিন একটা সময় গিয়ে একটা ছদ্মবেশ ধারণ করছে, ডিসগাইজ হচ্ছে কি নামে? গ্যানিমিড নামে সে ছদ্মবেশ ধারণ করছে। একটা ছেলের ছদ্মবেশ নিচ্ছে, একজন সেফার্ড, একটা ছেলে এর ছদ্মবেশ ধারণ করছে। কেন ছদ্মবেশ ধারণ করতে হচ্ছে সেটা গল্পতে আসবো। এবং সিলিয়া অ্যালিয়েনা নামক একটা কি সেফার্ডেস, মানে একদম মেষ পালিকা, মানে মেয়ে। এ হচ্ছে মেয়ের ছদ্মবেশ ধারণ করবে। এ নিজে মেয়ে, কিন্তু এই মেয়ের ছদ্মবেশ ধারণ করছে। রোজালিন নিজে মেয়ে, কিন্তু একটা ছেলের ছদ্মবেশ ধারণ করছে। কেন? কারণ রোজালিন মাথায় একটু বড় ছিল, কার থেকে? অ্যালিনার থেকে একটু বড় ছিল, তাইও ছেলে সাজেন। এবার আমরা মোটামুটি গল্পর বিষয়বস্তু সম্পর্কে জেনেছি। এবার মজার বিষয় হচ্ছে এই যে স্যার রোল্যান্ড ডি বয়েজ আবার এই যে লফল ডিউকের কি ছিল গো? খুবই কাছের বন্ধু ছিল। লফল ডিউকের বন্ধু ছিল হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েজ। এই জায়গা থেকে ধরে রাখতে পারো, একটা কোশ্চেন তুমি পরীক্ষা হলে পাচ্ছ 1 মার্ক, বোর্ডের ছক থেকে তোমাদের আসবে। এই যে স্যার রোল্যান্ড ডি বয়েজ ছিল, স্যার রোল্যান্ড ডি বয়েজ যে নাম আমরা যখন শুনছি তখন তিনি মৃত, ডেড। কিন্তু যখন তিনি অ্যালাইভ ছিলেন, যখন তিনি জীবন্ত ছিলেন, বেঁচে ছিলেন, তখন তার বাড়িতে একজন কাজের লোক ছিল, তার নাম হচ্ছে অ্যাডাম। বললাম গল্পের চরিত্র কারা কারা সেটা। বর্তমানে অ্যাডাম হচ্ছে কার? এই অরল্যান্ডোর সার্ভেন্ট। বর্তমানে আমরা যখন গল্প দেখছি তখন গল্পে কিন্তু এখন অরল্যান্ডোর সার্ভেন্ট হচ্ছে কে? এতদিন যখন জীবিত ছিল তখন কার সার্ভেন্ট ছিল? স্যার রোল্যান্ড ডি বয়েজ। The name of Sir Roland D. Boy's servant was Adam. In present time, Adam is the servant of Orlando. কেন Orlando servant? কারণ Orlando servant এর পিছনে কারণ হচ্ছে যে Orlando তার বাবার মতো দেখতে ছিল এবং তার বাবার সঙ্গে বেশ কিছু বিষয়ে তার কিছু ক্যারেক্টারিস্টিক বা বিভিন্ন বিষয়ে কি ছিল, মিল ছিল, যে কারণের জন্য এটা আমরা দেখতে পাবো যে ও পরবর্তীকালে সার্ভেন্ট হবে। এরপরে এপিসোড 1 গিয়ে আমরা দেখতে পাবো, আমরা গল্পটাকে ভাগ করেছি, আমি আগে বলেছি যে আমরা প্রথম এপিসোড পড়বো। এপিসোড 1 কি আছে? এপিসোড 1 হচ্ছে এই যে আমাদের লফল ডিউক, আইনসম্মত রাজা, আর তার ভাই কে? ডিউক ফ্রেডেরিক একজন জবরদখলকারী ছিল। সে কখনোই চাইতো না যে তার ভাই অর্থাৎ লফুল ডিউক ফ্রান্সের ডিউক হয়ে থাকুক। সেজন্য ওকে সিংহাসনচ্যুত করবে এবং তাকে তাড়িয়ে দেবে ফরেস্ট অফ আর্ডেন নামক একটা জঙ্গলে। কোথায় তাড়িয়ে দেবে? একে ফরেস্ট অফ আর্ডেনে তাড়িয়ে দেবে, জঙ্গল, ফরেস্ট অফ আর্ডেন। তাহলে আমাদের প্রথম এপিসোডটা হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন, অর্থাৎ আর্ডেনের জঙ্গলে আমরা এটা দেখতে পাবো। কিরকম?
এই যে লফুল ডিউক যে তাকে তাড়িয়ে দিয়েছে, তার মেয়ে আছে রোজালিন, ওর মেয়ে অবশ্যই বিরোধিতা করবে যাওয়ার জন্য। কিন্তু এইদিকে রোজালিন এবং সিলিয়া দুজন তো কাজিন ছিল, এটা তো বাস্তব, কিন্তু দুজনে খুব কাছের ক্লোজ ফ্রেন্ড ছিল। সিলিয়া রোজালিনের মনের কথা বুঝতে পারতো, তার একাকিত্ব বুঝতে পারতো, তার কষ্ট বুঝতে পারতো, এবং সেই মতো কি করতো, এই সিলিয়া সবসময় যেন রোজালিনকে কি করতো, কনসোল করতো। যখন ওর বাবা যেহেতু এখন ফরেস্ট বার্ডেনের জঙ্গলে চলে যায়, এতে এর মন খারাপ হয়, আর এর প্রত্যেক মন খারাপে কি করে, সিলিয়া তাকে এই রোজালিনকে কনসোল করে, তাকে বোঝায়। এবং আমরা দেখতে পাবো যে এই যে পালিয়ে যাচ্ছে, ফরেস্ট গার্ডেনের জঙ্গলে যাচ্ছে, সেখানে যাওয়ার সময় যেমন আমরা যেমন বিভিন্ন মানুষের ফ্যান ফলোয়ার হই, আমাদের এই ফরেস্ট জঙ্গলে যাওয়ার সময় যেহেতু তিনি একজন রাজা ছিল, এখন যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খুব দরদি মুখ্যমন্ত্রী, তো মুখ্যমন্ত্রী যদি কোনো জায়গায় চলে যায়, বনবাসে নির্বাসনে যদি চলে যায়, তাহলে অবশ্যই তার সাথে সাথে আমাদের এলাকার কিছু নেতারা যাবে। কারণ যাদের আমার সরকার সম্পর্কে কথা বললে, আমি যার ভক্ত, যদি সত্যিকার অর্থে আমি তার ফলোয়ার হই, তাহলে আমি অবশ্যই যাব। এখানে কি হবে, ফরেস্ট গার্ডেনে এই লফুল ডিউকের যত সমস্ত লয়াল তোমার ফলোয়ার ছিল, তারা সবাই ফরেস্ট গার্ডেনের জঙ্গলে যাবে। এবং সেই জঙ্গলে গিয়ে তারা জঙ্গলের যে লেজি লাইফ, যে অলস জীবন, রাজার জীবন, রাজকীয় জীবন ছিল, সেখান থেকে তো চলে গিয়েছে বনে গিয়ে তার লেজি জীবনের সঙ্গে সকলে মানিয়ে নেবে। তার যে সমস্ত ফলোয়ার্স গুলো ছিল তারা যেমন মানিয়ে নেবে, ঠিক তেমনই লফুল ডিউকও মানিয়ে নেবে। বেশ কিছু নোবেল ম্যান, বেশ কিছু শিক্ষিত লোকেরা ওই জঙ্গলে যাবে ওই রাজার সঙ্গে সময় কাটানোর জন্য, এবং সেখানে গিয়ে বেশ কিছুদিন তারাও কি করবে, রাজ্যের কিছু শিক্ষিত লোক বা নোবেল পার্সন তার সঙ্গে কিছুদিন গিয়ে ওই জঙ্গলে থেকে আসবে। জঙ্গলে থাকাকালীন অবস্থায় দেখো খাবার দাবার কোনো কিছু নিয়ে রাজার কাছে, লফুল ডিউকের কাছে এরা বসে বসে কি করতো, এরা বসে বসে তোমার হরিণ খেলা দেখতো বনের মধ্যে। এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হরিণ খেলা দেখতো, হরিণ খেলা যখন দেখতো, এবার ওদেরকে বেঁচে থাকতে হবে, খাবার সংগ্রহ করতে হবে, মাঝে মাঝে ওই হরিণকে হত্যা করতে হতো। এই জন্য তাদের কি হতো, মন খারাপ হতো যে যাদের খেলা দেখে আমরা এন্টারটেন হচ্ছি, যারা আমাদেরকে আনন্দ দিচ্ছে, তাদের কি করতে হবে, তাদেরকে আমাকে কি করতে হচ্ছে, হত্যা করতে হচ্ছে। যখন গ্রীষ্মকাল হতো, তখন তারা গাছের ছায়ায় আশ্রয় নিত এবং ওই খেলা দেখতো, এদের খেলাগুলো, এই হরিণদের খেলা দেখতো, এবং শিকার, তারপরে ওই হরিণকে তারা কি করতো, শিকার করতো খাবারের জন্য। যখন গ্রীষ্মকাল পেরিয়ে যখন শীতকাল হয়ে যেত, ফরেস্টের জঙ্গলে, মানে জঙ্গলে যখন আর্ডেনের জঙ্গলে, তখন ঠান্ডা, জ্বর, এরকম বিভিন্ন জিনিসে ভুগতো, যেহেতু বনের মধ্যে তারা আছে। তখন তারা কি করতো, এই যে ঠান্ডা বাতাস, এই যে চিলিং উইন্ড, এই ঠান্ডা বাতাস, শীতল বাতাস, এই বাতাসকে লফুল ডিউক ট্রু কাউন্সিলার্স, ট্রু মানে হচ্ছে সত্যিকার পরামর্শদাতা হিসেবে তাদেরকে ট্রিট করতো, যে এই বাতাসগুলো আসলে আমার সত্যিকার, আমার বিশ্বস্ত পরামর্শদাতা, এরা আমাকে কি করবে না, এরা আমাকে ধোকা দেবে না, আমার সাথে প্রতারণা করবে না। এছাড়াও বাতাস যেহেতু ঠান্ডা, মানে কি তীব্র বাতাস, ঠান্ডা আর কনকনে ঠান্ডা বাতাস, ওই বাতাসগুলো যেন মনে হচ্ছিল যেন তীক্ষ্ণ দাঁতের মতো। আর এইটাকে তিনি তুলনা করেছেন মানুষের, যে এই বলছে এই বাতাসের যে তীক্ষ্ণতা, ঠান্ডা বাতাসের যে তীক্ষ্ণতা, সেই তীক্ষ্ণতার কাছে মানুষের যে এই যে মানুষ যে তোমার অকৃতজ্ঞ হয়, মানুষ যে নির্দয় হয়, মানুষের নির্দয়তার কাছে, মানুষের অকৃতজ্ঞতার কাছে এই বাতাসের ঠান্ডা বাতাস তার থেকেও ভালো। মানুষের অকৃতজ্ঞতা থেকে নিজের ভাই কে তাড়িয়ে দিয়েছে, সেই আপনজনদের থেকে এই ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে, গায়ে কাটা দিচ্ছে, এই বাতাসই ভালো, এমনটা অনুভূতি হয়েছিল। কার এই জেরক্সে তোমাদের দেওয়া নাই কেন, তোমাদের আগের বারের জেরক্স ছিল, নতুন এমসিকিউ প্যাটার্ন যেহেতু এখন চেঞ্জ হয়েছে সেখানে, এটা কিছু কিছু জায়গা আমি তোমাদেরকে আজকে ক্লাসের শেষে বলে দিব। এরপরে কি, ডিউক আরো বেশ কিছু বিষয় এখানে কি করেছিল। ডিউক যেহেতু এই জঙ্গলে ছিল, জঙ্গলটা তার কাছে একটা শিক্ষকের ভূমিকা পালন করেছিল। দ্য নেচার অ্যান্ড দ্য ফরেস্ট অফ আর্ডেন প্লেড আ রোল অফ আ টিচার। ফ্রম দ্য নেচার লফুল ডিউক লার্নড
লাইফ লেসন, জীবনের শিক্ষা পেয়েছিল এবং তিনি বুঝতে পেরেছিল যে এই জীবনের রেলিভেন্স অফ ডিফিকাল্টিজ ইন লাইফ, এই যে জীবনের যে কষ্ট থাকার প্রাসঙ্গিকতা কতটুকু, জীবনে কষ্ট থাকাটা প্রয়োজনীয়তাটা কতটুকু, সেটা উপলব্ধি করতে পেরেছিল। ফরেস্টে জঙ্গলে গিয়ে জীবনকে নতুন করে উপলব্ধি করতে শিখেছিল। এই যখন তিনি শিখছেন, যখন এই যে গাছেদের কাছ থেকে যে আওয়াজগুলো আসছে, গাছেদেরকে তার মনে হতো গাছগুলো তার কাছে হচ্ছে ভাষা, টাংস, এবং তোমার ফ্লোয়িং স্ট্রিম, যে বহমান যে নদী গুলো সে দেখতো, সেগুলো তার কাছে বইয়ের মতো ছিল। এবং যে পাথরগুলো ছিল, সে পাথরগুলো তার কাছে ধর্মের উপদেশ হিসেবে সে ট্রিট করতো, যে এই যে পাথরগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো আসলে আমার কাছে ধর্মের বাণী। সে এটাও সে এমনটাও রিমার্ক করেছিল যে মানুষ প্রতিকূলতা নিয়ে কথা বলে, কিন্তু মানুষ প্রতিকূলতা নিয়ে কথা বলতে পারে, কিন্তু তার চেয়ে যে বিষাক্ত ব্যাঙ যাদেরকে আমি দেখতে পাচ্ছি আমার এই জঙ্গলের মধ্যে, তাদেরও কিছু কি আছে, প্রয়োজনীয়তা আছে। মানুষের থেকেও তাদের বেশি, বিষাক্ত মানুষদের বেশি প্রয়োজনীয়তা রয়েছে। এই হচ্ছে আমাদের এপিসোড 1। এবার পরবর্তী এপিসোড হচ্ছে রেসলিং ম্যাচ, মানে কুস্তি খেলা, যুদ্ধ। এখানে কি হবে আমরা দেখতে পাবো যে দেখো সিলিয়া, আমি বলেছিলাম সিলিয়া সবসময় রোজালিনকে কি করতো, বাবার মন খারাপ হলে, বাবাকে নিয়ে ওর মন খারাপ হলে সিলিয়া সবসময় রোজালিনকে বোঝাতো। সিলিয়া একদিন রোজালিনকে বোঝাচ্ছিল, ওর বাবার জন্য যখন মন খারাপ করছিল তখন ওকে বোঝাচ্ছিল। এমতো অবস্থা একটা মানে মেসেঞ্জার আসে, এসে এই দুজন রাজকুমারী বলা চলে দুজনকে, এই সিলিয়া এবং রোজালিনকে বলে মানে একটা রেসলিং ম্যাচের আয়োজন করা হয়েছে। এবারে রাজার পরিবারে যারা থাকতো, প্রিন্স যারা, তারা কি করতো, তাদের প্রিয় খেলাই ছিল এই রেসলিং। তারা এই রেসলিং খুব পছন্দ করতো। এই জন্য রাজ পরিবারে যে সমস্ত মেয়েরা ছিল, তারা কি করতো, ওই রেসলিং ম্যাচ দেখতে যেত। রেসলিং ম্যাচ এবার দেখতে ওই জন্য ওরা যায়। তো এরা যেহেতু ওদের মন খারাপ, রোজালিন যেহেতু মন খারাপ করে বসেছিল, আর সব সময়ের জন্য সিলিয়া রোজালিনের মন খারাপ মানে সবসময়ের জন্য চাইতো যে রোজালিন যাতে ভালো থাকে, আনন্দিত থাকে। সিলিয়া মনে করলো যে যদি ওই রেসলিং ম্যাচ দেখতে যাই, জিজ্ঞাসা করলো যে আপনারা কি রেসলিং ম্যাচ দেখতে যাবেন, যেহেতু রাজ পরিবারের মেয়েরা দেখতে যায়, তাই ওকে বার্তাটাকে দিয়েছে। তখন সিলিয়া বলছে যে যদি আমি যাই তাহলে রোজালিনের হয়তো কিছুটা হলেও আনন্দ পাবে। তখনই সিলিয়া যাওয়ার জন্য কি করবে, রাজি হয়ে যাবে যে ঠিক আছে যাব। এরপরে তারা যাবে। এর সঙ্গে তোমার এখন বর্তমানে ফ্রান্সের ডিউক কিন্তু ফ্রেডেরিক ওখানে যাবে। সেখানে গিয়ে তারা জানতে পারে যে একজন আনএক্সপেরিয়েন্সড ইয়াং ম্যানের সঙ্গে, মানে যে কোনোদিন কুস্তি খেলেনি জিন্দেগিতে, তার সঙ্গে একজন দক্ষ স্কিল্ড রেসলারের আমাদের রেসলিং ম্যাচ হবে, এটা জানতে পারে। তখন এই দুজন গিয়ে যখন দেখেছে, তখন দুজনেরই কি হয়েছে, মনে একটু করুণা হয়েছে। এবং ডিউক ফ্রেডেরিক তার রোজালিনকে এবং সিলিয়া, আসলে কিন্তু ডিউক ফ্রেডেরিক কিন্তু কখনোই রোজালিনকে তার বাড়িতে রাখতে চায়নি, শুধু সিলিয়ার জন্য ও বাড়িতে আছে। সিলিয়াকে গিয়ে বলবে যে তুমি গিয়ে ওই ছেলেটাকে বোঝাও, ছেলেটা হচ্ছে আমাদের গল্পের নায়ক অরল্যান্ডো। হলো কি বলবো, ওকে বোঝাও যাতে ও এই রেসলিং ম্যাচ না খেলে। সিলিয়া গিয়ে নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করবে। অন্যদিকে তোমার আমাদের প্রথমে বোঝাবে তোমার সিলিয়া, তারপরে যাবে হচ্ছে রোজালিন। দুজনে গিয়ে ওদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু তখন কি করবে, তখন তোমার অরল্যান্ডো তাদের এটাকে অস্বীকার করবে এবং বলবে যে আমি খুবই দুঃখিত, আপনার মতো সুন্দরী মেয়েদেরকে আমি প্রত্যাখ্যান করছি, এজন্য আমি খুবই দুঃখিত। আপনি আমার জন্য, মানে আমি যুদ্ধ করব, আপনি আমার জন্য দোয়া করেন যাতে মানে আমি মারা গেলেও আমি মারা যেতে পারি, আমি পরাজিত হতে পারি, তার জন্য আপনি দোয়া করেন। কিন্তু আমার এতে লজ্জার কিছু নেই, আমার হারানোর কিছু নেই, কারণ আমি এই পৃথিবীতে আমার জন্য দুঃখ করার কেউ নেই। আগে নায়িকার সঙ্গে দেখা হয়েছে, কিছুটা হলেও কি মেয়েটার ওকে ভালো লেগেছে। এরপরে কি, বরঞ্চ আমি এই পৃথিবীর একটা মানুষ, একটা নিছক একটা জায়গা দখল করে রেখেছি, যদি আমি মারাও যাই তাহলে বরঞ্চ ভালো হবে আমার জায়গাটা অন্য কোনো ভালো একজন ব্যক্তি দ্বারা পরিপূর্ণতা
লাভ করবে, এরকম কথাটা বলে। নানা রকম করে তোমার ওই সিলিয়া এবং রোজালিন ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোন রকম ভাবেই সিলিয়া এবং রোজালিনের কথা ও করে না। মানে দেখবা যে শাহরুখ খানের একটা কথা আছে যে হারকা জিতনে বালকো বাজিগার কাহতে হে। তো নায়িকাকে দেখে, রোজালিনকে দেখে, সুন্দরী মেয়ে দেখে পছন্দ হয়েছে, মনের মধ্যে একটু ধরো দেখা তো তুঝে জবসে মেয়ে তো হিল গায়া, এরকম মানে রোজালিনকে দেখেও তো মানে হিলে গিয়েছে। ও চাইছে যে না, মেয়েদের কাছে আমি যদি এরকম করে যদি হেরে টেরে যাই তাহলে হবে না, আমাকে জিততে হবে, আমার পৌরুষত্ব দেখাতে হবে, আমার সাহস কারেজি সেটা দেখাতে হবে। না, আমি যুদ্ধ করব, আমি হেরে যাই কিন্তু আমি যুদ্ধ করব, কারণ এই যে বললাম হার কাজ জিতনে বালকো বাজিগার কাহতে হে। কারণ হচ্ছে এটাই যে ও যদি ওর কোনো মাধ্যম দিয়ে যদি রোজালিনের মন পেতে পারে, এই জন্য যুদ্ধ করছে। সৃষ্টির কি পরিহাস, ভাগ্যের কি পরিহাস, অবশেষে রেসলিং ম্যাচটা শুরু হয়। এবং এই রেসলিং ম্যাচ শুরু হওয়ার পরে খুব অনায়াসেই আমাদের নায়ক কখনো হারে না সিনেমায়, কখনো হারবে না। এই অরল্যান্ডো একে তোমার কিছু জানতো না, এমন ভাবে যুদ্ধে মানে এই রেসলিং ম্যাচে জিতে যায়, এমন মাছ ধরে দেয় আমাদের স্কিল থেকে, ও কিছুদিন বেচারা কিছুদিন উঠতে পারেনি বিছানাতে, এমন খেলা হয়েছে ধরো। আরে ধরো সেই ব্যাপার। তারপরে কি, তারপরে এবার এটা দেখে খুবই ডিউক ফ্রেডেরিক খুবই খুশি, গিয়ে বলে আচ্ছা তোমার পরিচয় জানতে চাই, ওর সম্পর্কে আরো কিছু জানতে চাই। তখন এই আমাদের রেসলিং যে আনএক্সপেরিয়েন্স ইয়াং ম্যান হিসেবে তাকে ট্রিট করা হয়েছে প্রথমত, পরে জানতে পারবো, তখন বলবে যে আমি হলাম অরল্যান্ডো। প্রথমত খুবই খুশি হবে, তারপর যখন জানবে যে আমি অরল্যান্ডো, তো অরল্যান্ডো তুমি কার ছেলে, তো আমি হলাম স্যার রোলান্ডি বয়েজের ছেলে। যেই এই কথাটা বলবো অমনি রাজা কি হয়ে যাবে, রাজা খুবই দুঃখিত হয়ে উঠবে, মানে ওর প্রতি রাগান্বিত হয়ে উঠবে। এইদিকে বেচারি রোজালিন্ড ওই খেলাটা দেখবে এবং দেখবে যে বাবা ওকে কি করেছে, প্রত্যাখ্যান করেছে। মানে প্রথমে তো ভালো বলছিল, তারপরে দেখবে যে বাবা ওর বিরোধিতা করছে, যেহেতু রোলান্ডি বয়েজের ছেলে, এরকম শুনেছে। রোলান্ডি বয়েজ কার বন্ধু? লফুল ডিউকের বন্ধু। এবার বন্ধুর কথা শুনতে পেয়েছে, ওই বন্ধু ব্যাপার আছে, মানুষ ওকে করুণা করতো বা নানা রকম কিছু বলতো, ভালো মানুষ, ভালো গুণগান করতো, এটা কিন্তু সহ্য হতো না ডিউক ফ্রেডেরিকের, তাই ওকে পছন্দ করেন। সিলিয়া এবং রোজালিনকে দূরে দূরে থাকার কথা বলেছে, কিন্তু এইদিকে বেচারা হচ্ছে রোজালিন হচ্ছে ওর প্রেমে মোটামুটি একটু ডুবে 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 জল খাচ্ছে। এবার এদিকে রোজালিন মাঝে 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 কি করে, এই সিলিয়ার সামনে তোমার অরল্যান্ডো কথা বলে। তখন আবার অরল্যান্ডো, এবার সিলিয়া বলে আচ্ছা বহিন কেমনে হঠাৎ করে প্রেম কেমনে হয়? তো আসলে তখন রোজালিন বলবে আসলে অরল্যান্ডো তো বাবার বন্ধুর ছেলে, ওর সাথে অনেক মিল, গুণের অনেক মিল, কি আর বলবো, এইভাবেই হয়েছে। এরকম 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 বিষয়ে যখন আলোচনা হবে, তার আগে কিন্তু রোজালিন যেহেতু মনে মনে ভালোবেসে ফেলেছে, যেহেতু বাবা ওকে প্রত্যাখ্যান করেছে, ডিউক ফ্রেডেরিক যেহেতু অরল্যান্ডোকে প্রত্যাখ্যান করেছে, তাই অরল্যান্ডোকে রোজালিন একটা গলা একটা সোনার চেন পরেছে, উপহার হিসেবে সোনার চেনটা দিবে, দিয়ে বলবে যদি আমি পারতাম, যদি আমি সেই রকম, আমি যদি অভাগী না হতাম, সেই রকম অভাগী যদি না হতাম, তাহলে এর থেকে ভালো গিফট আমি আপনাকে দিতাম। এইদিকে গিয়ে রোজালিন বলবে যদি আমি জানতাম যে আমার বাবার বন্ধুর ছেলে, তাহলে আমি, সিলিয়াকে বলছে, তাহলে আমি ওর জন্য একটু ওই যে আমি যে ওর জন্য যে ওকে যে বোঝাচ্ছিলাম, যে মানে অনুনয় বিনয় করে বোঝাচ্ছিলাম যে তুমি রেসলিং ম্যাচে লড়ো না, কুস্তিতে লড়ো না, এটা আমি একটু কান্না করতে করতে বলতাম, এটা হয়তো আরো ভালো হতো, হয়তো সে শুনতো, এরকমটা বলবে। তারপরে এরা একদিন মাঝে মাঝে এরকম কথা বলে। একদিন তোমার ওই রকম বিষয় নিয়ে, মানে একে তোমার পছন্দ করে না, তোমার রোলান্ডি বয়েজ রোজালিনকে এমনি পছন্দ করে না। এবার রোজালিনের মুখে সবসময় অরল্যান্ডোর প্রশংসা, সবসময় জন্য অরল্যান্ডোর প্রশংসা। একদিন এরকম বিভিন্ন রকম প্রশংসা হয়েছিল, খুব মানে বিভিন্ন কারণবশত এই অরল্যান্ডো, তারপর তোমার রোলান্ডি বয়েজ, একদিন রোলান্ডি বয়েজ অনেকদিন পর যখন বাড়িতে আসে তখন ওকে দেখে খুব রেগে যায়, চটকে যায়, তারপরে আবার চটকে দিয়ে ওকে নানা রকম কথা বলে, তারপরে পরক্ষণে আবার রোজালিনের মুখে বারবার এই প্রশংসা শুনে নানা রকম কথা শুনে এতে বলে দেয় যে রোজালিন তোমার আমার বাড়িতে থাকা হবে না,
তুমি তোমার বাবার সাথে যাও, যে জঙ্গলে তোমার বাবা আছে সেখানে তুমি তোমার বাবার সঙ্গে থাকো। এদিকে সিলিয়া রোজালিনকে কখনো ছেড়ে থাকবে না। সিলিয়া বলবে, না বাবা, আমি আমার বোনকে ছাড়া কোথাও থাকবো না, যদি বোন যেতে হয় আমিও যাবো। এবার মেয়ে ছেলে ধরো, মেয়ে ছেলে তো একলা কোনোদিন যাবে না, মেয়ে ছেলে ধরো সোনা দানা গয়না যা যা ছিল সব কি করেছিল, রোজালিন যা যা ছিল সবকিছু নিয়েছিল। অনেক দূরের রাস্তা, ফরেস্ট অফ অর্ডেন, তোমার এই আমাদের ফ্রান্সের যে রাজ দরবার সেখান থেকে অনেক দূরের রাস্তা, তারা রাস্তাতে যায়। এবার তাদের কাছে টাকা ছিল, সোনা ছিল, সব ওরা বিভিন্ন জায়গায় যায়, রেস্ট নেয়, খাই দায়। কিন্তু হঠাৎ করে যখন তারা ফরেস্ট অফ অর্ডেন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে দুজনে, এরা এপিসোড নম্বর 3, ফরেস্ট অফ জঙ্গলে যখন প্রবেশ করেছে তখন তারা আর কোনো কিছু পাচ্ছে না, তাদের আর কোনো রকম কোনো কাউকেই সে দেখতে পাচ্ছে, কোনো খাবার পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, সরাইখানা পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, এরা রেস্ট নেবে সেই জায়গাটাও পাচ্ছে না। এমতো অবস্থায় তোমার সিলিয়া রোজালিন দুজনেই প্রচন্ড তোমার ক্ষুধার্ত হয়ে পড়েছে। হঠাৎ করে দেখতে পাই যে একজন ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে। হেঁটে আসার সময় বলে, কি ব্যাপার আপনারা এরকম করে হেঁটে আসছেন? এবার তার আগে এরা কিন্তু আগে ছদ্মবেশ নিয়ে না, আমি আগেই বলেছি যে এরা ছদ্মবেশে কিন্তু পালিয়ে যাবে। ওরা ভাববে যে আমরা যদি এরকম রাজকীয়, যদি এরকম উন্নত মানের পোশাক পরে, এরকম রাজকীয় পোশাক পরে যদি আমরা বনে যাই তাহলে আমাদের বিপদ আপদ হতে পারে, তার চেয়ে বরঞ্চ ভালো আমরা আমাদের অ্যাটায়ারটাকে চেঞ্জ করি, আমাদের বেশভূষা চেঞ্জ করি। তাই তারা বেশভূষা চেঞ্জ করে তারা কিন্তু দুজনে ছদ্মবেশ ধারণ করবে। আমি বলেছিলাম রোজালিন ছদ্মবেশ নেবে গ্যানিমেড নামক, গ্যানিমেড নাম নেবে একটা ছেলে, যে একজন সেফার্ড কান্ট্রি ল্যাড, আর অ্যালিয়েনা হচ্ছে ফিমেল, অর্থাৎ কান্ট্রি ল্যাশ বা সেফার্ড এসের ছদ্মবেশ নিয়ে তারা দুজনে, দুই বোনে পুটলা নিয়ে ফরেস্ট অফ আর্ডেনে জঙ্গলে প্রবেশ করবে। যখন তারা অত্যন্ত ক্লান্ত, ক্ষুধায় কাতর, তার টাকা পয়সার কোনো কাজে লাগছে না, সোনা দানা কোনো কাজে লাগছে না, হঠাৎ করে রাস্তা দিয়ে দেখে যে একজন লোক, একজন সেফার্ড সামনে দিয়ে চলে যাচ্ছে। দেখে বলে, কে ব্যাপার আপনারা এই বনের মধ্যে, কি ব্যাপার? তো বলছে যে আমরা বনের মধ্যে, ওরা বুঝতে পারে রোজালিনেরা যে আমরা বনের মধ্যে আলটিমেটলি হারিয়ে গেছি। তো বলে যে আমরা বনের মধ্যে এসেছে ব্যাপার, তো আমরা কিছু খাবার চাই, আমরা খুবই ক্লান্ত, তো আপনি কি আমাকে খাবার জোগাড় করতে হবে? আমাদের কাছে আমি টাকা দিচ্ছি, সোনা দিচ্ছি, আপনি আমাকে খাবার এবং থাকার জায়গার ব্যবস্থা করে দিন। তখন ওই সেফার্ড কি বলবে, সেফার্ড তার নাম আমরা বলতে টাচস্টোন, ঠিক আছে? তো ওই তার নাম তোমাদের টেক্সটে নাই, তাই আমি নামটা বলছি না। তো এ কি করবে, বলবে যে আমার একজন, বলছে যে আমার ফ্রিডি এবং হচ্ছে সিলভিয়াস বলছে আমার মালিক, আমি আসলে ফ্রিডি এবং সিলভিয়াস নামক একজন মালকিনের কাছে আমি থাকি। তো তারা তাদের বাড়ি বিক্রি করে দেবে এবং তাদের যে সেফার্ড গুলো ছিল, যে ভেড়াগুলো ছিল, সেই ভেড়াগুলো কি করবে, বিক্রি করে দেবে। আপনি যদি চান আমি বেশি আপনাকে সেই রাজকীয় থাকার জায়গা করে দিতে পারবো না, কিন্তু আপনি যদি চান তাহলে আপনি যেতে পারেন। সেখানে যাবে, গিয়ে কি করবে, ফ্রিডি এবং সিলভিয়াস এটা যাবে টাচস্টোনের সাহায্যে, সেখানে গিয়ে ওটা কিনে নিয়ে তারা এবারে ওই যে তাকে এই বাড়িটা কিনতে সাহায্য করেছিল, সোনা দানা সবকিছু দিয়ে তারা একটা কুটির কিনে নেবে এবং কুটিরে তাদের জীবন শুরু করবে নতুন করে, সুখে স্বাচ্ছন্দ্যে কুটিরে সেটেল হবে। কুটিরে তারা থাকতে শুরু করে দিয়েছে। এবার তাদের সঙ্গে ওই টাচস্টোনকে রেখে দিয়েছে, মানে তাদের যে ভিত্ত, যার মাধ্যমে ওদের সন্ধান পায়, তাদেরকে রেখে দিয়েছে। ফ্রিডি কিন্তু একজন ফিমেল, একজন মেয়ে, এবং সিলভিয়াস কিন্তু একজন কি ছেলে। এদিকে ফ্রিডি একজন মেয়ে, আর রোজালিন কি গো, ছেলের বেশ নিয়ে গ্যানিমেড। এবার ই তো আর জানে না। এবার এদিকে ফ্রিডি মনে মনে গ্যানিমেডের মতো মেয়ে, বুঝতে পারছো, ছেলে সেজেছে, মানে কত কিউট লাগবে, কত আলাদা একটা ব্যাপার। এদিকে ফ্রিডির হচ্ছে, এদিকে গ্যানিমেডের প্রেমে ভেতরে 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 সামথিং ইজ গোয়িং অন। তো এবার এটা চলতে চলতে ওরা বনে যেহেতু থাকছে, বনে ওরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাবে। এদিকে কোন রকম এবার কোনো এই কারণবশত কি হয়েছে, এদিকে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমরা জানতে পারবো যে এই যে রেসলিং ম্যাচ যেটা করেছিল, আসলে অলিভার ছিল এর, অরল্যান্ডোর বড় ভাই। যখন অলিভারের বাবা স্যার রোলান্ডি বয়েজ মারা যাচ্ছিল, ডেথ বেডে ছিল, তখন একে বলেছিল যে দেখ বেটা,
তোর কাছে আমি আমার ছোট ছেলে অরল্যান্ডোকে রেখে গেলাম, একটু পড়াশোনা করাস, একটু মানুষের মতো মানুষ করিস, এটা বল। কোনো মতে চাই না, বড় ভাই অলিভার কোনো মতে চাই না যে আমার ছোট ভাই মানুষের মতো মানুষ হোক, কারণ মানুষের মতো মানুষ হলে বাবার যে সম্পত্তি রেখে গিয়েছে সেই সম্পত্তির ভাগ তাকে দিতে হবে। আর আমি যদি অস্বীকৃত করে রাখতে পারি আমার ভাইকে, তাহলে ভাই দাবি করতে পারবে না, বা দাবি করার মতো ওই জ্ঞানটুকু তার তৈরি হবে না, যেটা আমাদের রাজ্য সরকার বর্তমানে পরিকল্পনা করেছে। তো এবার কি করেছে, এদিকে পরিকল্পনা করেছে, বেটা কিন্তু অরল্যান্ডো হেরে যাওয়াতে প্রচন্ড রাগী হয়ে গিয়েছে। এদের বাড়ির একজন চাকর, এই যে বর্তমানে কিন্তু অরল্যান্ডোর কাছে কে থাকছে, অ্যাডাম থাকছে। অরল্যান্ডোকে সব থেকে বেশি পছন্দ করে থাকে, অলিভার এবং অরল্যান্ডো এক জায়গাতে থাকে, কিন্তু ভেতরে ভেতরে দুজনে, এদিকে তোমার অলিভার পরিকল্পনা করেছে যেভাবেই হোক ভাইকে মারতে হবে, না মারলে আমার সম্পত্তি ভাগ দিতে হবে, বাপের সম্পত্তি। এদিকে জ্যাক সাথে জ্যাকের গল্প আমি আসবো না, কারণ তোমাদের এখানে নাই। এবার এদিকে অ্যাডাম কিন্তু একে পছন্দ করে, অরল্যান্ডোকে বেশি পছন্দ করে, কারণ ওর বাবার সাথে মিল আছে রোল্যান্ডি বয়েজের সঙ্গে, এবং স্বভাব চরিত্রের দিক থেকেও বাবার দিকে যায়। এদিকে তোমার একদিন তোর এরকম করে হয়েছে, তখন একদিন মানে ষড়যন্ত্র করছিল অলিভার ঘরের মধ্যে, যে যেহেতু আমি ওকে ওই রেসলিং ম্যাচে হারাতে পারিনি, ওকে ওই ঘরের মধ্যে বন্দি করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবে, এই কথাটা বলবে। জান বলছে নাকি আস্তে এদিকে। তো এবার অলিভারের কথাটা শুনে নেবে কে, অ্যাডাম। শুনে নিয়ে অ্যাডাম একে জানাবে, কাকে, অ্যাডাম এবার অরল্যান্ডোকে গিয়ে বলবে যে আচ্ছা তুমি এত ভালো কেন গো, তুমি এত জেন্টেল, এত ভদ্র কেন, তুমি কেন ওই সেদিন তুমি ওই রেসলিং ম্যাচে জিততে গিয়েছিলে, কেন তোমার জেতা প্রয়োজন হয়ে পড়েছিল। তো এখানে বলে দিয়েছে দেখো, ও মাই জেন্টেল মাস্টার, মাই সুইট মাস্টার, ও ইউ মেমোরি অফ ওল্ড স্যার রোল্যান্ডি বয়েজ, হোয়াই আর ইউ ভার্চুয়াস, তুমি এত সদ্গুণের কেন, হোয়াই আর ইউ জেন্টেল, তুমি এত নম্র কেন, হোয়াই স্ট্রং এন্ড ভ্যালিয়েন্ট, কেন তুমি এত শক্তিশালী, কেন তুমি শক্তি প্রদর্শন করতে গিয়েছিলে, এন্ড হোয়াই ডু ইউ বি সো ফন্ড টু ওভারকাম ফেমাস রেসলার, তুমি কেন এরকম একজন জনপ্রিয় রেসলার হতে গিয়েছিলে, তুমি কেন গিয়েছিলে এটাতে। এবার এদিকে অরল্যান্ডো কিছু বুঝতে পারো না, কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, আমাকে ভালো করে বলো। তখনও ভালো করে বুঝিয়ে শুনে সবকিছু বলবে তোমার ভাই এখানে থাকা যাবে না, সবচেয়ে বরঞ্চ ভালো হয় তুমি কোনো অন্য জায়গায় চলো পালিয়ে। ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না। এবার কি করেছিল, অ্যাডাম অনেকদিন ধরে কাজ করছে, সেই অনেক মানে রোল্যান্ডি বয়েজ যখন বেঁচে ছিলেন তখন থেকে কাজ করছে, জোয়ান অবস্থা থেকে, এখন ইও বৃদ্ধ হয়ে গিয়েছে। এবার রোল্যান্ডি বয়েজের কাছ থেকে তো কিছু মাইনে পেয়েছে, ও ভবিষ্যতের জন্য সঞ্চয় করেছে, খুবই বিশ্বস্ত ছিল অরল্যান্ডো, তাই ও নিজস্ব জমানো কিছু সোনা তাকে দেয়, যার পরিমাণটা ছিল 500 ক্রাউন, ওই পরিমাণ টাকা তারা নিয়ে যায় বনের মধ্যে, এবং একে প্রতিশ্রুতি দেয় অরল্যান্ডোকে দেয় যে এরকম এরকম ব্যাপার। তো অরল্যান্ডো বলে যে দেখো তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত বিশ্বাস করো, আমি তোমার এই 500 ক্রাউন টাকা আমি খরচ করবো না যতদিন না পর্যন্ত আমি কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারবো। ওরা দুজনে এবার সঙ্গে সঙ্গে বলবে যে দেখো আমার এখানে আমাকে তুমি তোমার সঙ্গে যদি তোমার ভৃত্য হিসেবে যদি নিয়ে যাও আমি খুব খুশি হব। বেশ, ওকে অ্যাডাম একে ভৃত্য হিসেবে নিয়ে যাবে। আমি আগেই বললাম যে গল্পে শেষে গিয়ে মাঝে মাঝে ব্যাপারগুলো আসবে। এবার এরাও পয়সা হারানে গিয়েছে। এবার কিন্তু অরল্যান্ডো কিন্তু মাঝে মাঝে রোজালিনের কথা মনে পড়ে, মাঝে মাঝে আমাদের কবির সিং হয়ে যায়, আরো দেবদাসের মতো পাগলের মতো হয়ে যায়। তো এরকম করে আমরা কিন্তু ছিলাম হচ্ছে ফরেস্ট অফ আর্ডেনে রোজালিন্ড এবং অ্যালিয়েনা এবং গ্যানিমিডের কুটিরে। এদিকে দেখাও, অ্যালিয়েনা এবং গ্যানিমিডের কুটিরে কিভাবে মনে রাখবো, সিলিয়া কাজ ছদ্মনাম, দেখো এর সাথে সি কাছাকাছি, এর পরে আসে কি সি, তাহলে অ্যালিয়েনা হচ্ছে সিলিয়ার ছদ্মনাম, আর এর সাথে জি মানে একটা, এটা বুঝে গেলে ওটা বুঝে যাবো। ওরা বনে থাকে মানে সবসময় তো ঘরের মধ্যে কুটিরের মধ্যে থাকবে না, মাঝে মাঝে বনে যাই, বনে গিয়ে দেখতে পাই যে কেউ যেন বনের প্রত্যেকটা গাছে তোমার লিখে রেখেছে নাম, গাছের ডালে ডালে বাকলে কেটে রোজালিনের নাম লিখে রেখেছে। হ্যাঁ ঠিক আছে জিসান, ধরো কেউ ধরো আমরা দেখতে পাই না বিভিন্ন জায়গায় স্কুলে গিয়ে কেউ ধরো লাভ এঁকে রেখেছে, দেওয়ালের মধ্যে লাভ এঁকে ধরো অমুক প্লাস অমুক লিখে রেখেছে। তো এ বেচারা অরল্যান্ডো কি করেছে, হ্যাঁ জিসান আমি এখন ব্রেক দিইনি, এদিকে অরল্যান্ডো কি করবে লিখে রাখবে, এবং একে উদ্দেশ্য করে কিছু
কবিতা লিখে রাখবে, লাভ সনেটস, রোজালিনকে উদ্দেশ্য করে। এবং ওর প্রত্যেকটা লাভ সনেটের পরে লেখা থাকবে যে অ্যাড্রেস টু হিজ লেডি লাভ রোজালিন্ড। এবং মাঝে মাঝে এরকম রাত হবে, একদিন হঠাৎ করে একদিন তোমার দেখতে পাবে, এই সিলিয়া এবং রোজালিন একদিন দেখতে পাবে যে আমাদের দেবদাস গাছে হিলান দিয়ে ও প্রিয়া তুমি কোথায়, এরকম ধরো মানে গান করছে, বা জানি না কোথায় আছো তুমি কত দূরে, এইরকম যে মানে একদিন গান করছে, ঠিক আছে তোমার মানে ওর এর জন্য। তো রোজালিন সিলিয়াকে বলবে, আচ্ছা ও রোজালিন একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে গিয়ে জিজ্ঞাসা করবে, আচ্ছা শোনো শোনো শোনো, এই তুমি এখানে কার নাম লিখেছো? কখন তুই দেখে চিনতে পেরে যাবে ওরল্যান্ডোকে, যে গলায় চেন বাঁধা আছে, ও বুঝে যাবে যে রোজালিন বুঝে যাবে যে এ ওকে ভালোবাসে, এবং ও ভালোবাসে, এও ভালোবাসে, মনের মধ্যে মেয়েরা। এবার মেয়েরা আমি বলেছিলাম যে তোমার মেয়েরা কি জিনিস, কি করবে দেখো, এবার বুঝাবে দেখো। এদিকে কিন্তু রোজালিন কিন্তু মনে মনে পছন্দ করে কাকে? ওরল্যান্ডোকে। ওরল্যান্ডোকে ভালোবাসে, গাছে গাছে নাম লিখে রেখেছে, লাভ এঁকে রেখেছে, বহু কার্যকলাপ করে রেখেছে, যেটা তোমাদের 11-এর সিলেবাসে দেয়নি, বহু কার্যকলাপ করে রেখেছে, লাভ সনেট লিখে রেখেছে, মাঝে 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 গিয়ে মাতালের মতো গান টান করে বেড়াতো। দেখে একদিন দেখে জিজ্ঞেস করছে, তুমি এগুলো কার জন্য লিখেছো? ও কিন্তু চিনতে পেরেছে, গলা সোনা চেন দেখে চিনতে পেরেছে, তখন আবার পুরো ধরে এরকম করে পুরোপুরি যখন ঘুরেছে তখন চিনতে পেরেছে। চিনতে পারার পরে জিজ্ঞাসা করেছে, তখন বলছে আসলে আমি রোজালিন নামক একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসি, তো ওর জন্যই আমি এগুলো লিখে রেখেছি। তো তখন ওকে বলছে যে আমি কিন্তু তোমার প্রেমিকাকে চিনি। কে বলছে? রোজালিন। একদম প্রেমিকাকে আমি চিনি, তো তুমি যদি চাও, আমার কাছে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, সেই পাওয়ারে কিন্তু আমি চাইলেই তোমার সাথে রোজালিনে কিন্তু দেখা করে দিতে পারি, কিন্তু আমি চাই তার আগে তুমি যদি ওকে ভালোবাসো, তো তোমাকে কিন্তু ওকে কিন্তু ভালোবাসা প্রপোজ করতে হবে। কে? রোজালিন বলছে তুমি যে ওকে ভালোবাসো, তো তোমার ভালোবাসাটা তুমি গাছে গাছে না লিখে রেখে সামনাসামনি গিয়ে ওকে প্রপোজ করে বলো। এই জন্য আমি তোমাকে হেল্প করবো, তোমাকে কাজ করতে হবে, তোমাকে আমার সাথে একটা গেম খেলতে হবে। তুমি রোজ আমার বাড়িতে আসবে, দিয়ে আমি ধরে নিবা আমি রোজালিন, যে আমাকে তুমি প্রপোজ করার প্র্যাকটিস করবা। মাঝে 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 যেত, দিয়ে বলতো হচ্ছে না, তোমার ফিলিংস পাওয়া যাচ্ছে না, নেক্সট দিন আবার ভালো করে একটু চেষ্টা করো, আই লাভ ইউ, হচ্ছে না, এর মধ্যে কোনো ভালোবাসার মধ্যে কোনো ফিলিংস নাই, আর একটু ভালো করে বলতে, মানে আন্তরিকতা দিয়ে বলতে হবে, মানে নানা রকম ভাবে কি করবে, একে একটু জ্বালাতন করার চেষ্টা করবে। ও জানে। এবার ওরল্যান্ডোর সঙ্গে এই রোজালিনের কথোপকথনের মধ্যে দিয়ে রোজালিন কিন্তু এটা বুঝতে পেরে গেছে যে হাউ ডিপলি ওরল্যান্ডো লাভ রোজালিন, মানে বুঝতে পেরে গেছে যে কতটা গভীর ভাবে ওরল্যান্ডো রোজালিনকে ভালোবাসে। তবুও কিন্তু ও চায় যে ওকে প্রপোজ করবো, ভালোবাসার কথা জানো। এইরকম করে মাঝে মাঝে এরকম করতে দেখতো। এইদিকে সিলিয়া এবং রোজালিনোর বাবাদের একটা জঙ্গল এসেছে, কিন্তু বাবাদেরকে খুঁজে পায়নি। তবে সিলিয়া রোজালিনের বাবাকে খুঁজেছে, মানে এই আমাদের লফুল ডিউককে বলছে তুই যে ওরল্যান্ডোর প্রেমে মশগুল হয়ে গেলি, সবসময় সব চিন্তাধারা ধ্যান ধারণা সব ওরল্যান্ডোকে নিয়েই হচ্ছে, তো তুই তোর বাবার সন্ধান করবো ভেবেছিলি, সেটার কি হলো? এদিকে কিন্তু ওরল্যান্ডো রোজালিনের সঙ্গে গল্প করতে করতে বলে দিয়েছে যে ও এই ফরেস্ট অফ আর্ডেনে থাকে, এই বিষয় ও লফুল ডিউকের সঙ্গে থাকে। তখন এরকম বলবে, তখন একদিন ও দেখা করতে যাবে তার সাথে, বাবার সঙ্গে। কিন্তু ওই যেহেতু গ্যানিমিডের ছদ্মবেশ ধারণ করে আছো, বাবা ওকে চিনতে পারবে না, কিন্তু রোজালিন কি করবে, বাবাকে চিনতে পারবে। বাবাকে চিনতে পারবে, বলবে হ্যাঁ গো তোমার বাড়ি কোথায়? তো বলবে যে তোমার বাবা আমাকে, বলবে যে কি আপনার মতো একজন সম্ভ্রান্ত লোকই আমার বাবা, কিন্তু ও চিনতে পারবে না ব্যাপারটা। এরকম নানা রকম ঘটনা ঘটবে। এইদিকে একদিন ওই ঘটনা ঘটার পরে একদিন ওরল্যান্ডো ওই বনের পথ দিয়ে রোজালিনদের সঙ্গে, মানে গ্যানিমিডের সঙ্গে ওই প্রপোজিং গেম খেলার জন্য যাচ্ছিল। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখে জঙ্গলের মধ্যে এক লোককে এক বিষধর সাপ তার গলা পেঁচিয়ে ধরে রেখেছে, এবং সামনে একটা সিংহ দাঁড়িয়ে আছে। এবার ওরল্যান্ডো তো এমনি সাহসী না, এবারে কি করবে, ঝাঁপিয়ে পড়বে ওকে বাঁচানোর জন্য। সাপটাকে গলা থেকে ছোটাবে, এই সিংহের সঙ্গেও লড়াই করবে দিয়ে দেখবে যে ওটা ওর ভাই। এবং যখন এরা ছিল অলিভার, আসলে অলিভার জানতে পেরে গিয়েছিল যে ও ফরেস্ট অফ আর্ডেনে আছে এবং লফুল ডিউকের কাছে আছে, তাই ও পরিকল্পনা করেছিল যে ওকে হত্যা করবে। সেজন্য ও ফরেস্ট অফ জঙ্গলে আসছিল। এই জঙ্গলে আসতে
আস্তে আস্তে ওই এরকম ঘটনার সঙ্গে ঘটে গেছে। বা যখন দেখবে জ্ঞান ফিরে, যখন দেখবে যে অলিভার যখন দেখবে যে এটা অলিভার, এবং মানে অলিভার যখন দেখবে যে না ওকে বাঁচিয়েছে, যে ভাইকে আমি মারার জন্য এসেছিলাম সেই ভাই আমাকে মেরেছে, ওর বিবেক দংশন করবে। আমি আগে বললাম গল্পের শেষের দিকে যাচ্ছে, মানে মিলন হবে, দুই ভাই মিলন হবে, বাবা মেয়ের মধ্যে মিলন হবে, নায়িকার মিলন হবে। ফ্রিডির বেচারা লাভ, এর তো মিলন করতে পারবো না, কারণ মিলন হবে ভিতরে ভিতরে। এদিকে সিলভিয়াস কিন্তু ফ্রিডিকে চরম লেভেলে পছন্দ করে, কিন্তু আমাদের সিলভিয়াসকে কিন্তু ফ্রিডি পাত্তা দেয় না। কেন? কারণ ফ্রিডি এদিকে একে আমাদের গ্যানিমিডকে পছন্দ করে, ফ্রিডি গ্যানিমিডকে পছন্দ করে, তার জন্য এই বেচারা সিলভিয়াসকে পাত্তা দেয়নি। এদিকে বেচারা ওদিকে ব্যাপার আছে। এবার সব একসাথে গিয়ে সবার মিলন হবে, আমরা মিলন করব। তো এবার ছিলাম কোথায়? হ্যাঁ, তখন জানতে পারবে অলিভার যে এটা আমার ভাই আমাকে বাঁচিয়েছে। তখনও ওর ভাইয়ের কাছে ক্ষমা চাইবে, দেখ ভাই আমার এরকম আমি ভুল করে ফেলেছি, আগে যা ছিল আমার ভুলে যা, আজকের পর থেকে এরকম হবে না, এরকমটা বলবে। এবার দেখবে তখন অলিভার দেখবে যে ওরল্যান্ডো যেহেতু সিংহের সাথে যুদ্ধ করেছিল, সিংহের সাথে যে যুদ্ধ করেছিল, আঘাত পেয়েছে। এদিকে ধরো বেচারা একটু তুলে নিয়ে গেছে কাঁধে করে, ওদিকে গিয়ে আমাদের রোজালিন দেখেছে, রোজা ডার্লিং কি ওরল্যান্ডো আহত অবস্থা দেখে বেচারা আমার অজ্ঞান হয়ে গেছে, যে আমার কি হবে গো, আমার নাই অজ্ঞান হয়ে গেছে, এতে ও কিন্তু কিছুটা অজ্ঞান হয়ে পড়ে যাবে। পুরো বিষয় জানতে পারবে যে অলিভারের হিউম্যান কোয়ালিটিটা জানতে পারবে কে? আমাদের সিলিয়া। একমাত্র প্রেমহীন কে আছে? সিলিয়া। ও বেচারা বয়ফ্রেন্ড না এখন পর্যন্ত। এদিকে রোজালিন আর ওরল্যান্ডো আছে, এদিকে ফ্রিডি ভালোবাসে গ্যানিমিডকে, আর সিলভিয়াস ভালোবাসে আমাদের ফ্রিডিকে। সবাইকে ভালোবাসে, কিন্তু আমাদের সিলিয়ার ভালোবাসা কেউ নাই। এবার তাদেরকে একা থাকবে? সম্ভব না একা থাকা। ফ্রিডি হচ্ছে মেয়ে আর সিলভিয়াস হচ্ছে ছেলে, ওই গল্প ওরকমই না। তো এবার কি, এবার এই ওরল্যান্ডোকে একটু সেবা শুশ্রূষা করবে, এবার ওই ওকে এই করা দেখে বিভিন্ন বিষয় দেখে জানতে পারে। এদিকে সিলিয়া মনে ভাববে যে একজন মানুষের মধ্যে নিশ্চয়ই ভালো কিছু ছিল, একজন খারাপ মানুষ, এরকম একটা ঘটনা ঘটার পরে ভালো হয়ে যাচ্ছে, ভাইকে নিয়ে এখানে আসছে, এতে মনে কিন্তু সিলিয়া অলিভারকে পছন্দ করে। তুনে মারে এন্ট্রিয়া দিল মে বাজে ঘন্টি, এই মনে অলিভারও কি হবে, সিলিয়াকে মনে পছন্দ হবে। এবার আবার একদিন বাড়িতে আসবে ওরল্যান্ডোকে দেখার এতে, যে ওরল্যান্ডো কেমন আছে। অলিভার এসে তোমার ওরল্যান্ডোকে জানাবে যে দেখো আমি তো সিলিয়াকে ভালোবাসি, তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সিলিয়াকে বিয়ে করবো। এদিকে তোমার রোজালিন এই বিষয়টা দেখে তখন রোজালিনকে ওরল্যান্ডো জানিয়েছে সবকিছু। তখন ওরল্যান্ডো বলেছে যদি আমার সঙ্গে যদি রোজালিনের এই বিয়েটা হতো একই সঙ্গে, যদি অমুক দিন মানে এরকম, মানে ও বলছে ঠিক আছে। যখন অলিভার আর সিলিয়া চেয়েছে বিয়ে করতে, আগামীকালকে বিয়ে হবে, ওই ডিউকের বাড়িতে হবে, মানে ওই লফিল ডিউকের বাড়িতে হবে। তখন পর্যন্ত কিন্তু জানে না যে কে সেটা, তখন পর্যন্ত জানে না, মানে ডিউক লফুল ডিউকের ওই যে কুটির যেখানে ওরা থাকছে সেখানে বিয়ে হবে, ওরল্যান্ডোর বাড়িতে, ওরল্যান্ডো ওখানে থাকছে, ওখানে বিয়ে হবে। সেজন্য বললো ঠিক আছে কালকে তুমি ভালো পোশাক আশাক করবে, দিয়ে অলিভার এবং সিলিয়ার বিয়েতে যাবে। যদি আমার ম্যাজিক্যাল পাওয়ার, আমি তোমাকে কথা দিলাম, তুমি যেহেতু সত্যি রোজালিনকে ভালোবাসো, তো অবশ্যই তোমার ইচ্ছাও সেদিনই পূর্ণ হবে, তোমার সঙ্গে রোজালিনের বিয়ে হবে। তুমি এক কাজ করবে, তুমি ভালো পোশাক আশাক করবে, পোশাক করবে, তোমার বাবাকে ডাকবে, সকলকে ডেকে নিয়ে তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করে ডেকে নিয়ে তুমি ওই বিয়েতে আসবে। এদিকে যাবে দুজনে, দেখবে আমার বরের বসে চলে গিয়েছে অলিভার বিয়ে করার জন্য, তারপরে ওদেরকে রেখে এরকম ব্যাপার, কত ইচ্ছা প্রকাশ করবে যে আমার বিয়েটা আজকে যদি হয়ে যায়। এদিকে ওরল্যান্ডো ভাববে যে ব্যাপারটা কি, তো আমার সাথে আজকে এরকম করে দিয়েছিল, ব্যাপারটা কি, তোমরা একটু থামো, আমরা একটু আসছি। গিয়ে ঘরে গিয়ে রোজালিন এবং সিলিয়া দুজনে কি করবে, তাদের ছদ্মবেশ খুলে আসবে। এসে তখন দেখতে পাবে ওরল্যান্ডো রোজালিনকে চিনতে পারবে যে এই হচ্ছে রোজালিন, সবকিছু বুঝতে পারবে। তুমি আমাকে এতদিন ধরে ঘুরে লাগো, ভালোবাসতে শেষ পর্যন্ত আমাকে এতদিন ধরে ঘুরিয়ে হ্যাঁ আগে মানে নিতে কি হতো, তো না গো আগে মানে নেওয়া যাবে না, আমি চেক করেছিলাম তোমার ভালোবাসা খাঁটি না আমি যদি নাই চেক করতাম, তুমি যদি আমাকে, আমি এখন বুঝতে পেরে গেছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, আমার এখন তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। এইদিকে বেচারা কি হয়ে যাবে, ওইদিকে লফুল ডিউক এই আমাদের ডিউক ফ্রেডরিকের কাছে পুরো খবরটা চলে যাবে। এই বেচারা ধরো প্রচন্ড রাগ হয়ে যাবে, সিদ্ধান্ত নেবে ও এতে যাবে,
ওই বনে যাবে, এদের কাছে যাবে, গিয়ে মানে ওই তাদের রাগ বর্ষণ করবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে। এই রাস্তা যেতে 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 এক সাধুর সাথে দেখা হবে, হারমিট, হ্যাঁ হারমিটের সাথে দেখা হবে। এবার হারমিটের সঙ্গে দেখা হওয়ার পরে এই বেচারা কিছু না কিছু একটা ঘটনা ঘটবে, শেষে মিলন করতে হবে, কিছু না কিছু ব্যাপার হবে, দিয়ে ওরও ভেতরে মনোবল চেঞ্জ হয়ে দিয়ে গিয়ে ওর ভাইকে গিয়ে বলবে যে দেখো ভাই, আমি ভুল ছিলাম, তো আমার যা যা তোমার যা বাপের যা দাদার সম্পত্তি ছিল, যা যা তোমার ছিল সবকিছু তোমাকে দিয়ে দিলাম, আমরা একসঙ্গে থাকবো। তারপরে আমাদের রোজালিন এবং ওরল্যান্ডোর বিয়ে হয়। এবারে বেচারা ফিডি বলছে যা সর্বনাশ, আমি এখন আমি ছেলে ভেবে মেয়েকে ভালোবেসে ফেলেছি। এদিকে মনে মনে সিলভিয়াস ব্যাপার। এবার প্রত্যেকটা যুগলের কি করবে বেচারা, ভাববে যে আমি যখন একজনকে পছন্দ আমার হলেও শেষ পর্যন্ত তাও বেচারা মেয়েকেই পছন্দ করলে, সিলভিয়াসকে ফিডি মেনে নিবে, ওদের কি হবে, আমাদের রোজালিন্ডের সঙ্গে ওরল্যান্ডোর বিয়ে হবে, অলিভারের সঙ্গে সিলিয়ার বিয়ে হবে, অলিভারের সঙ্গে ওরল্যান্ডো দুই ভাইয়ের মিলন হবে, ডিউক ফ্রেডরিকের সঙ্গে লফুল ডিউকের মিলন হবে, এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। নোটে গাছটি মোড়লো, আমার গল্পটি পড়লো।